ওকে, সো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার সঙ্গে আমার গেস্ট আছেন, আমার স্টুডেন্ট। সো হুমায়ুন কবির ভাই, যদিও স্টুডেন্ট, বয়সে অনেক বড় এবং এই আর কি। তো যাই হোক, আমরা ভাইয়ের কাছ থেকে আজকে অ্যামাজনের জার্নি সম্বন্ধে শুনবো, জানবো। সো যদিও ওনার এখনো মনে হয় ক্লাস শেষ হয় নাই, এখনো ক্লাস কিছু বাকি আছে। তো তারপরে উনি কত দূর আগাইলেন, ওনার চিন্তা ভাবনা বা ভবিষ্যৎ কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা জাস্ট আজকে একটু আলোচনা করবো ওনার সঙ্গে। সো হুমায়ুন কবির ভাই, আপনাকে স্বাগত আজকের এই লাইভে। কেমন আছেন? আপনাকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ সাইদ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। তো আছেন তো মনে হয় কক্সবাজার নাকি? জি ভাই, আমি কক্সবাজার আছি। আমি এখানে জব করি, জব সূত্রে আর কি এখানে আমার থাকা। বেসিক্যালি আমি লং টাইম ঢাকাতে স্টে করছি, ঢাকাতেই ছিলাম। চাকরির জন্য আর কি কক্সবাজার আসা আর কি। আমি একটা এনজিওতে আছি এখানে আর কি। সব মিলাই আলহামদুলিল্লাহ চলতেছে। আর আপনার সাথে তো পরিচয় হয়েছে। যাই হোক, এই আলহামদুলিল্লাহ। অ্যামাজনে বিজনেস পারপাসে। আপনার বাড়ি কোথায়? একটু প্রিভিয়াস থেকে শুরু করি। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই। আমার হোম ডিস্ট্রিক্ট ঝিনাইদহ, যশোর ঝিনাইদহ। খুলনা বিভাগের ঝিনাইদহ। খুলনা। জি ভাই, ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা। কালীগঞ্জ আমার বাসা, আমার কালীগঞ্জে। আর গ্রামের বাড়ি যদি বলি, যদিও বাড়িতে কেউ থাকে না ওইভাবে, আমার গ্রামের বাড়ি হচ্ছে ওখান থেকে একটু ভিতরে, 7 কিলো 8 কিলো ভিতরে। গ্রাম হচ্ছে ভাতঘরা। আচ্ছা আচ্ছা, গ্রামের নাম। আচ্ছা ওকে। যাই হোক, চাকরি জগতে কত বছর আছেন? জবের ভিতরে কত বছর জুড়ে আছেন? চাকরিতে আছি অলমোস্ট 10 বছর হবে। আমি 2012 সালে আমার প্রফেশনাল লাইফ আর কি স্টার্ট করি। আমি ঢাকাতেই ছিলাম তখন। আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে দেন আমি জবে জয়েন করি। দেন আমি পরে গিয়ে আর কি। এখন যে এনজিওতে আছেন, এই এনজিওতে ছিলেন নাকি ঢাকাতেও? না ভাই, আমি ফার্স্ট ছিলাম একটা ন্যাশনাল এনজিও ছিল, ওটা আশার আলো সোসাইটি। ওখানে আমি কাজ করেছি ফিনান্স এন্ড অ্যাডমিন ডিপার্টমেন্টে। ওখানে ছিলাম অলমোস্ট 4 বছর কাজ করেছি। দেন ওখান থেকে আমি সুইচ করছি, বিভিন্ন কর্পোরেট অফিসে কাজ করছি। মাঝে জব সুইচ করে দেন আমি অনেকদিন পার্সোনাল বিজনেস করছি, পার্টনারশিপ বিজনেস ছিল। ওভারঅল অনেক, মানে এই অল্প সময়ের ভিতরে অনেক কিছুই করছি আর কি। আচ্ছা আচ্ছা। যাই হোক, পরে সবকিছু ক্লোজ করে দেন আবার আমি কাম ব্যাক করি জবে আর কি। এখন কোন এনজিওতে আছেন? যদি কোনো প্রবলেম না থাকে নাম বলতে, তাহলে বলতে পারেন। আর যদি প্রবলেম থাকে তাহলে? প্রবলেম নাই। এটা হচ্ছে এইচআরপিভি, একটা ন্যাশনাল অর্গানাইজেশন। বেসিক্যালি আমরা এখানে যে কন্টেক্সটে কাজ করি, এটা হচ্ছে রিফিউজি, মানে যে রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প গুলো আছে এখানে আমরা হচ্ছে নিউট্রিশনের সাপোর্টটা দিয়ে থাকি। ডাব্লিউএফপি ইউএনএইচসিআর ফান্ডেড প্রোগ্রাম আর কি। বেসিক্যালি ডাব্লিউএফপি আমাদেরকে নিউট্রিশন গুলো প্রোভাইড করে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে কস্ট গুলা এইগুলা বেয়ার করে ইউএনএইচসিআর। এই দুটো ডোনারের পারপাসে আমরা এই ক্যাম্পে কাজ করি রোহিঙ্গাদের সাথে আর কি। ও রিফিউজিদের যে নিউট্রিশন গুলো প্রোভাইড করি, এটা আমরা ইনশিওর করি, আমাদের মাধ্যমে আর কি ইমপ্লিমেন্ট হয়। আচ্ছা আচ্ছা, যাক, তাহলে যেহেতু রোহিঙ্গাদের সাথে আছেন, আলাদা একটা এক্সপেরিয়েন্স। জি ভাই, বলতে পারেন। এটা আমার লাইফে একটা আসলে অ্যাডভেঞ্চার বলা চলে আর কি। রাইট রাইট। কয়জনের কপালেই বা জোটে এরকম একটা প্রজেক্টে কাজ করার, বা এরকম মানে একই দেশের ভিতরে দুইটা দেশের মানুষ, আসলে একটা দুটো দেশের মানুষ, ইন্টারেস্টিং। তবে ভাই এটা আমি খুব এনজয় করি। হ্যাঁ, অনেক এনজয় করি। আমার এক ফ্রেন্ড আছে, ও হচ্ছে রেড ক্রিসেন্টের। সো ওর সাথে মাঝে মাঝে কথা হয়। সো ও এরকম বলে যে না, এখানে খুব মজায় আছি আর কি। ওর বাড়ি খুলনাতে, খুলনা সিটির ভিতরে ওদের বাড়ি। সো লং টাইম ও হচ্ছে যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসছে সেই শুরু থেকে আছে ওখানে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো বেসিক্যালি ও হচ্ছে রেড সোসাইটির পক্ষ থেকে আছে আর কি। রোহিঙ্গারা তো আসছে ফার্স্ট অনেক আগে আসছিল আমাদের এখানে। কক্সবাজার যেটা আসছিল, রেজিস্টার কিছু ক্যাম্প আছে, এরা অলমোস্ট মনে হয় 25-30 বছর আগে আসছে, 32 বছর মেবি এরকম। আর পরে যারা আসছে, এটা 2017 সালে আসছে।
বাট আমি এখানে খুব রিসেন্টলি বলা চলে, আমি 2020 সালের জানুয়ারিতে এখানে ফার্স্ট জয়েন করি। আচ্ছা আচ্ছা, যাক, তো সব মিলায় আর কি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, না আমি খুব বেশি দিন না ভাই। যাক, তো যাই হোক, খুব ভালো আছেন এটাই আর কি। যাই হোক, ভাই এখন আপনাদের দোয়া ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এখন তো আপনি অ্যামাজনে বিজনেস শুরু করছেন, তো অ্যামাজনের বিজনেস সম্বন্ধে আপনার মতবাদ কি, বা আসলে কেমন লাগতেছে, বা এটার মানে আসলে আপনি কাজ এটার ভিতরে ঢুকে কেমন ফিল করতেছেন, আসলে কি এটা দিয়ে আমাদের কিছু করা পসিবল কিনা, আপনার কি মনে হয়? ডেফিনেটলি পসিবল, ডেডিকেশন থাকতে হবে, ডেফিনেটলি এখান থেকে অনেক কিছু করা পসিবল অ্যাকচুয়ালি। তো আসলে আমি এই সম্পর্কে কিছুই জানতাম না, আমার নলেজ ছিল টোটালি জিরো। পরে আমি অনেক ট্রাই করছি এটা কোর্স করার জন্য, অনেক সাইট ঘাটাইছি, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন চ্যানেল সার্চ করার পরে সামহাও আপনার মানে কথা শুনেছি, আপনার নাম্বারটা আমার একজন দিয়েছিলেন, তাকেও আমি চিনি না, উনিও নাম্বারটা দিয়েছিলেন, বলছিলেন যে আপনি অ্যামাজনের কোর্স করান। তো সেই হিসাবে আপনার নাম্বারটা নিয়ে আমি আপনার সাথে ফার্স্ট একদিন কথা বলি, তারপরে তো আপনার সাথে পরিচয় হয়। দেন আমি স্টার্ট করতে, পরিচয় হওয়ার পরে আপনি বলছিলেন যে সেকেন্ড ব্যাচ খুব রিসেন্ট শুরু করবেন, আপনার ফার্স্ট ব্যাচ অলরেডি তখন রানিং ছিল। আচ্ছা আচ্ছা, তো আমি সেকেন্ড ব্যাচেও মনে হয় 2-3টা ক্লাস স্টার্ট মানে রানিং ছিল, যার জন্য আমি থার্ড ব্যাচে এন্ট্রি করি, সেকেন্ড ব্যাচে আমি ভর্তি হই নাই। তো সেখান থেকে আর কি শুরু, থার্ড ব্যাচের স্টুডেন্ট, বাট আপনি আমাকে একটু পার্সোনালি একটু কিছু অ্যাডভান্টেজ দিয়েছিলেন, ভিডিওর অ্যাক্সেস গুলো আপনি চেয়েছিলেন, ওগুলো আমি আপনাকে তো ওই ভিডিওগুলো আমি ট্রাই করছি আসলে খুব ভালোভাবে ওখান থেকে কিছু ক্যাচ আপ করার, এবং ওখান থেকে অনেক কিছু শিখতে পারছিলাম। এবং কিছু কিছু প্রবলেম যখন ছিল, যেটা আপনি জানেন যে সরাসরি আপনার কাছ থেকে আমি অনেক সাপোর্ট নিয়েছি, হেল্প নিয়ে আমি শুরু করি। তো আমার অ্যাকাউন্ট ওপেন করি সেলার সেন্ট্রালে মেবি এটা জুন মাসের 5 অথবা 6 তারিখ মেবি এরকম আমার ফার্স্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয়। জুন মাস, তার মানে এখনো 2 মাস শেষ হয় নাই, অলমোস্ট। না এখন জুলাই মাসের আজকে 31 তারিখ, সো 2 মাস এখনো শেষ হয় নাই। আচ্ছা আচ্ছা, জুন মাসের 5 অথবা 6 তারিখে। আচ্ছা, এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের পরে আপনার সাথে আমি যোগাযোগ করি, আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের পরে ফার্স্ট লিস্টিং ভাই আমি আপনাকে দিয়েই করাইছিলাম। আপনি একটা প্রোডাক্ট লিস্টিং করে দিয়েছিলেন যে ট্রায়াল দেওয়ার জন্য, যে ভাই দেখেন এটা। আলহামদুলিল্লাহ আপনি লিস্টিং করে দিলে ওই রাতেই আমার সেল ঢুকছে কিছু, মানে মেবি 2 কোয়ান্টিটি সেল জেনারেট হয় ফার্স্ট। আচ্ছা, পরে আমি তো এক্সাইটেড ছিলাম এই ব্যাপারে খুব, কারণ আমি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, লিস্টিং কিভাবে করতে হয় এটা জানতাম না। ফার্স্ট আপনি লিস্টিং করাই দিয়েছিলেন, এবং এক্সাইটেড ছিলাম এই কারণে যে খুব খুব আনন্দ লাগছিল যে ফার্স্ট আমার অর্ডার, ওই দিন ফার্স্ট অর্ডার জেনারেট হয়েছে, প্রথম দিন আমি জানতাম প্রথম দিনই সেল, প্রথম দিন একটা মজার ব্যাপার। কিন্তু ভাই একটা মজার বিষয়, আমি জানতাম না কিভাবে শিপ করতে হবে, কিভাবে পারচেজ করবে, এই ব্যাপারে আমার তখনও কোনো নলেজ ছিল না। আচ্ছা আচ্ছা, তো ফার্স্ট অর্ডার আসলে ভাই আমি আপনার সাথেই তো যোগাযোগ করছিলাম। যাই হোক আপনি আমাকে অনেক সাপোর্ট করছেন, আপনার সাপোর্টের জন্য হয়তো ফার্স্ট অর্ডারটা মনে হয় এনিডেক্স দিয়ে করে দিছিলাম নাকি? এনিডেক্স দিয়ে আপনি আমার পিসির অ্যাক্সেস নিয়েছিলেন, বাট ওই সময় প্রোডাক্টটা আনঅ্যাভেলেবল ছিল। আচ্ছা আচ্ছা, তো আপনি আমাকে ওই সময় সাজেস্ট করছিলেন যে ওয়েট করেন 2-1 মধ্যে এটা অ্যাভেলেবল হবে। এটা মেবি মর্টন 40 এলবি মর্টনের যে প্রোডাক্ট এইটা। তো পরের দিন ওটা অ্যাভেলেবল হয়েছিল, কিন্তু অ্যাভেলেবল হওয়া সত্ত্বেও আমি তো শিপ করতে পারি নাই, ওটা পারচেজ করতে পারি না, বিকজ অফ আমার ওয়ালমার্টে কিন্তু না ভাই, ওয়ালমার্টে আমার কার্ড কিভাবে অ্যাড করতে হয় এটা জানতাম না, আমার কার্ড অ্যাড করা ছিল না। এগুলো তো যেহেতু প্রিভিয়াস কোর্সের অ্যাক্সেস দেওয়া ছিল আপনার কাছে, সো ওখানে তো এগুলো দেখানো ছিল, আপনি কি ওগুলো দেখছিলেন না? আমি দেখছিলাম বলতে ওই সেকেন্ড ব্যাচের যে কোর্স ছিল, আই থিংক ওটা মডিউল 7-8 ক্লাস, হ্যাঁ মডিউল 7-8 আমি সব সময় বলি যে 7 এবং 8 নাম্বার মডিউলে যখন যাবে সে সেল জেনারেট করা স্টার্ট করতে হবে। এই জায়গায় আমার ব্যাড লাগছিল ভাই, যে সেকেন্ড ব্যাচের 7 এবং 8 মডিউলের
যে ভিডিওর কন্টেন্ট এটা মেবি আপনার মেয়ে মনে হয় দেখানো হয়ে এটা গেছে। আপনি ওখানে কয়েকজন এক্সাইটেড ছিল, এক্সাইটেড পারসন ছিল, সো 5-6 ভিতরে চলে গেছিল ওই ভিডিওগুলো। সো 5-6 তে অনেকগুলা খেলা ছিল, ওর ভিতরে মিক্সড আপ হয়ে গেছিল, যার কারণে হয়ে গেছিল, যার জন্য আমি ওটা ক্যাচ করতে পারি নাই। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, সময় আপনার সাপোর্ট নিয়েই আমি ওয়ালমার্টে কার্ড অ্যাড করি। তারপরে আমরা যে ওয়ালমার্টের প্রোডাক্টের সাথে যেন তাদের প্যাকেজিং না যায়, রেজিস্ট্রির অপশনটা কিভাবে করতে হয়, কিভাবে শিখতে, এটাও আপনার কাছ থেকে আমি প্র্যাকটিক্যালি শিখে নিয়েছিলাম এনিডেক্স এর অ্যাক্সেস এর মাধ্যমে। তো ফার্স্ট আমার জার্নি শুরু ভাই, আমার ফার্স্ট অর্ডার পাই আমি আই থিঙ্ক জুন মাসের 10 তারিখে। আচ্ছা এবং লিস্টিং করি মনে হয় 9 তারিখ রাতে বা দুপুরে বা রাতে, এরকম 10 তারিখে ফার্স্ট অর্ডার ঢুকে সেম ডেতেই, মানে উইদিন 24 আওয়ার্স এর মধ্যেই অর্ডার পাই। আচ্ছা আচ্ছা। তো আলহামদুলিল্লাহ, ওইটা যদিও আমার প্রফিট ছিল না, প্রোডাক্টের প্রাইস হাই হয়ে গেছিল ওয়ালমার্টে, দ্যাটস ওয়াই ওটা খুব খুব সামান্য প্রফিটেই মনে হয় আমি শিপ করেছিলাম, ডেলিভারি করেছিলাম। প্রথমের দিকে একটু করতেই হয়, এটাই স্বাভাবিক। স্টার্ট বিলো $1 মনে হয় প্রফিটে, আচ্ছা বিলো $1 মনে হয় আমি ওইটা ডেলিভারি করেছিলাম। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তারপর থেকে আমার জার্নিটা আলহামদুলিল্লাহ খুব ভালো। আমার পরবর্তীতে বেশ নতুন নতুন কিছু প্রোডাক্ট আমি রিসার্চ করছি, আপনার যে নির্দেশনা ছিল ওইগুলো অনুসরণ করেছি, ওই নির্দেশনা অনুসরণ করে যে আমি প্রোডাক্ট গুলো লিস্টিং করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো সেল জেনারেট হয়। আমি হয়তো বেশ কিছু প্রোডাক্ট লিস্টিং করেছি, বাট এর মধ্যে আমি খুব লিমিটেড প্রোডাক্ট সেল করি, মেবি ম্যাক্সিমাম 5 or 6 প্রোডাক্ট, কিন্তু অলমোস্ট 25 প্রোডাক্ট এনলিস্টেড ইন মাই অ্যাকাউন্ট, বাট আমি অনলি 5 থেকে 6টা সেল করি। আসলে দেখেন, আমি কিন্তু বলি ক্লাসের ভিতরে যে আসলে অনেকগুলো প্রোডাক্ট দরকার হয়। একটা প্রোডাক্ট হইলে যদি প্রোডাক্টের মতো প্রোডাক্ট হয়, ওই একটাই বিক্রি করে আপনি কুলাইতে পারবেন না। বিষয়টা কিন্তু তেমনই, যে আপনি যদি দেখা যাচ্ছে 4-5টা হয়তো সেল করছেন বলতেছেন, তো 4-5টা প্রোডাক্ট নিয়েই যদি আপনি নাড়াচাড়া করতে পারেন ভালো মতো, ওগুলো ভালো মতো বুঝেন যে কখন এটা আমাদের স্টক হচ্ছে, রিস্টক হচ্ছে, আউট অফ স্টক হচ্ছে, এগুলো যদি জাস্ট একটু মেনটেন করে আপনি কাজ করতে পারেন, তাহলে কিন্তু খুব ইজিতে আপনি প্রোডাক্ট গুলো শিপ করতে পারবেন। ঠিক আছে, হ্যাসেলও নেওয়া লাগবে না, তারপরে বেশি টেনশনও নেওয়া লাগবে না। আচ্ছা, আপনি কি খুব বেশি টেনশন করেন অর্ডার আসার পরে? বলেন তো, অনেকেই দেখি যে সেই টেনশনে থাকে। আপনি কি এরকম টেনশন নেন? ফার্স্ট মান্থে আমার একটু আমি এক্সাইটমেন্ট কাজ করতাম আমার ভিতরে, মনে হইতো যে 10টা 12টা বা 15 কোয়ান্টিটি অর্ডার যখন একসাথে এট এ টাইম আসছে, একই দিন 15 কোয়ান্টিটি অর্ডার, তখন একটু মানে ফ্রাস্ট্রেশন কাজ করতো ভিতরে, যে আসলে এতগুলো শিপ করতে পারবো না যদি ডেলিভারি না করতে পারি। অ্যাকাউন্টের হেলথের কিছু বিষয়, যেহেতু আমার অ্যাকাউন্টের বয়সই ছিল 15-20 দিন, তো তখন এট এ টাইম যদি 10টা 15টা অর্ডার একসাথে আসে, তো সেক্ষেত্রে একটু আসলে ফ্রাস্ট্রেশন কাজ করতে ভিতরে, কাজ করতে, যে যদি আমি শিপ করতে না পারি, লেট শিপমেন্টের ইস্যু থাকতো। আমি জানতাম না ভাই, একটা মজার বিষয়, ফার্স্ট অর্ডার আমি ডেলিভারি করলাম, সেকেন্ড যখন আমার 4-5 কোয়ান্টিটির অর্ডার ঢুকে, এর মধ্যে আমার বোঝার আগেই 2টা না 3টা আমি লেট শিপমেন্ট খেয়েছিলাম। আমি জানতাম না যে ওইটা ফেক ট্র্যাকিং দিয়ে শিপ করতে হয়। এগুলো আসলে আমার জন্য এগুলো আসলে এক্সপেরিয়েন্স, যে উইদিন মান্থের মধ্যে অ্যামাজন থেকে আমি সব রকমের এক্সপেরিয়েন্স গ্যাদার করছি। লেট শিপমেন্ট খেয়েছি, সেটা কিভাবে কভার করতে হয় আমি শিখছি। ফার্স্ট মান্থেই মনে হয় 5টা 6টা অর্ডারের মধ্যে একটা অর্ডারের জন্য আমার রিফান্ডের ইস্যু হয়েছিল, এটাও আমি ঠিক বাধ্য হয়ে শিখছি আর কি, রিফান্ডের ইস্যুগুলা। তারপর এরকম ছোট ছোট যে ইস্যুগুলো আসলে আমি ফেস করছি এবং সলভ করছি। এবং আজকে মেবি আপনাকে আমি ফোন দিয়েছিলাম, একটা কথা আপনার সাথে শেয়ার করেছিলাম যে ভাই, একটা কাস্টমার প্রোডাক্ট নিয়েছে, ওটা ফেক ট্র্যাকিং দেওয়া ছিল, বাট ওটা সামহাউ আমি যখন রিয়েল ট্র্যাকিং দিয়েছি, ও মনে করছে আবার আমি তাকে নতুন করে শিপমেন্ট পাঠাচ্ছি। তো ও আমাকে তখন দুইটা ট্র্যাকিং এর কারণে হেজিটেশনে পড়ে গেছে আসলে, যে আসলে আমি কিছু অর্ডার করছি এইরকম। হ্যাঁ, ও তো তখন বলতেছে আমি তো সেকেন্ড অর্ডার করি না, আমার এটা প্রয়োজন নাই, আমার এটা রিটার্ন করে দাও। এই কথা বলেও ও রিফান্ড ইস্যু করে ফেলছে। আচ্ছা আচ্ছা।
তো যাই হোক আমি তাকে মেসেজ করছি, ওয়ালমার্ট যে পিকচারটা দেয় মানে ছবি ওঠায় দেয়, ওই ছবিটা তাকে অ্যাটাচমেন্ট হিসেবে দিয়েছি। প্রুফ করার পরে বলতেছি এটা ঠিক আছে, এটা আমি পেয়েছি। তো আমি বললাম তাহলে তোমার ওখান থেকে তুমি ওটা ক্যান্সেল করে দাও, যেহেতু রিফান্ড ইস্যু আমার এখান থেকে ক্যান্সেল করতে পারবো না, তুমি করে দাও। তো তখন আমার কাছে প্রসেস জানতে চাইছে যে রিফান্ড ইস্যু হইলে এটা কিভাবে আমি প্রসেসটা করব, ক্যান্সেল করব কিভাবে। তো অ্যাকচুয়ালি এটা তো আমার জানা নাই, আর এটা আদৌ করা যায় কিনা আমি জানি না। তো আপনার সাথে পরামর্শ করে দেন আমি ওকে কিন্তু আবার মেইল দিছি, আবার মেসেজ করছি যে দেখো আমার এখান থেকে তোমার ওখান এন্ড থেকে যখন রিফান্ড ইস্যু হয়েছে, আমার এন্ড থেকে আমি এটা ক্লোজ করতে পারবো না, ক্যান্সেল করতে পারবো না। তুমি এটা সরাসরি অ্যামাজন হেল্প সেন্টারে কথা বলো, কথা বলে তুমি ওখান থেকে ক্যান্সেল করার ব্যবস্থা করো। আদারওয়াইজ হয়তো তোমাকে একটা রিঅর্ডার করতে হবে আমার পেমেন্টটা আবার কনফার্ম করার জন্য। একটা মেসেজ করে রাখছি, বাট এখনো কোনো রেসপন্স করেন নাই। দেখি দু একদিন যদি লাখ ফেভার করে ভাই হয়তো পাবো, আর লাখ ফেভার না করলে হয়তো কিছু আমাকে ডেমারেন্স দিতে হতে পারে আর কি। কত ডলার আসলে মানে এটা প্রোডাক্টটা কত ডলার? না ছোট প্রোডাক্ট এটা হচ্ছে ভাই ইসে মর্টন মেবি সাইজ কোয়ান্টিটি, আমার পারচেজ প্রাইস মনে হয় $22 সামথিং এরকম মেবি। ডাজন্ট ম্যাটার, সমস্যা নাই, হয়তো দেখা যাক কি হয়। হ্যাঁ এখন ভালো হইলে লাখ ফেভার করলে পাইলাম, না পাইলে এটা নিয়ে টেনশন নাই। এটা আসলে আপনিও বলছেন এর আগে, আমিও মেনে নিছি যে প্লাস মাইনাস 5% আমাকে ড্যামেজ হিসেবে 2% আর 5% ধরতে হবে যে আপনার রিটার্ন রিফান্ড বা এটিসি হইতে পারে, ঠিক আছে? অথবা অনেক সময় ক্যান্সেলেশন হইতে পারে, অনেক সময় আপনাকে টোটাল দেখা যাচ্ছে রিফান্ড দিয়ে দিতে হতে পারে যে আমি প্রোডাক্ট শিপ করতে পারতেছি না। এটা ধরে নিয়ে বিজনেস করতে হবে, যেহেতু প্রোডাক্টগুলো আমাদের হাতে রেখে কাজ করতেছি না, সো টুকটাক এরকম থাকবেই, এটা মেনে নিয়েই কাজ করতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার তো মোটামুটি 2 মাস হতে যাচ্ছে, সো 2 মাসে আজ পর্যন্ত আপনি কত ডলারের সেল জেনারেট করছেন? ভাই আপনি আমাদের কোর্স চলাকালীন বা আগেও আপনার সাথে পার্সোনালি আমি যখন যোগাযোগ করছি, আপনি আমাকে বলছিলেন যে হুমায়ুন ভাই আপনি ফার্স্ট মান্থে 2000 থেকে $2500 সেল করবেন। মানে আমি তো একটা লিমিটেশন করে দিয়েছিলাম যে এর বেশি যায় না। তো আপনি আমাকে ফার্স্ট মান্থে বলছিলেন যে 2000 থেকে 2500, এবং সেকেন্ড মান্থে গিয়ে বলছিলেন ম্যাক্সিমাম $3000, এটা ক্রস করেন না। তো যাই হোক আমার ফার্স্ট উইকে মেবি 1000 হয়েছিল জুন মাসে, প্লাস 1000 প্লাস অর্ডার হয়েছিল। তো আপনার সাথে কথা বলার পরে বলছিল যে আপনি বলছিলেন যে আপনি তো মোটামুটি ভালো সেল জেনারেট করতেছেন, তো যেহেতু অ্যামাজন নতুন নতুন পলিসি চেঞ্জ করতেছে, বিভিন্ন ইস্যু ক্রিয়েট করতেছে, তো ফার্স্ট মান্থেই আপনি 2000 ক্রস করেন না। তো সামহাও ওটা আমি রেস্ট্রিক্টেড সেল করার সত্ত্বেও আমি ফার্স্ট মান্থে অলমোস্ট প্রায় 2600 প্লাস আমি সেল করছি, $2600 সামথিং। আচ্ছা আচ্ছা, তো ওটা আসলে রেস্ট্রিক্টেড সেল করার পরে $2600 করছিলাম। এখানে একটা কোশ্চেন করি, মনে করেন যদি আপনাকে কোনো লিমিটেশন না দিতাম আর যদি আপনার ইনভেস্টমেন্টের কোনো প্রবলেম না থাকতো, কত ডলারের সেল জেনারেট করতে পারতেন বলে মনে হয়? আই থিংক না বুঝে করলেও মনে হয় নিয়ার অ্যাবাউট 5000 প্লাস অর 5000 প্লাস। মানে আচ্ছা, প্রথম মাসে আরওআই ছিল কত পার্সেন্ট মতো, মানে প্রফিট ছিল কেমন? প্রথম মাসে অ্যাকচুয়ালি ভাই আমি তো ওইভাবে বুঝতাম না, তো সেই হিসাবে মোটামুটি বলা চলে যে প্রায় 20% এর কাছাকাছি। 20% এর কাছাকাছি, 19 পয়েন্ট নিয়ার অ্যাবাউট 20%, বাট আমার 20% প্লাস ছিল ভাই। কিন্তু জুলাই মাসে এসে জুন মাসের দুই একটা প্রোডাক্ট আমাকে রিফান্ড করতে হয়েছে, ওরা রিফান্ড করছে, যার জন্য আরো এটা কমে আমার কিছু কমে গেছে, আদারওয়াইজ 20 প্লাসই ছিল আমার। আমি তো এটাই বলছিলাম যে প্রথমের দিকে 1-2 মাস হয়তো আপনাদের এরকম থাকবে, দেন আস্তে আস্তে বাড়াতে পারবে, তো 20% এর আশেপাশে ছিল। সেকেন্ড মান্থে কি? জুলাই মাসে ভাই জুলাই মাসেরটা যদি আমি বলি, তো এখানে আসলে সেল খুব রেস্ট্রিক্টেড সেল করার সত্ত্বেও আমি আসলে সেল মানে কমায় রাখতে পারি নাই। সামহাও দেখছি আমি একটু প্রাইস একটু বাড়ায় রাখছি, রাতে দেখা যাচ্ছে 2টার দিকে বা 3টার দিকে আমি ঘুমাইছি বা 12টার পরে ঘুমাইছি, একটু বাড়ায় দিছি যে আমি আজকে সেল ঢোকাবো না। এই
মানে টেন্ডেন্সি নিয়েই আমি ঘুমাইছি, বাট সকালে উঠে দেখে গেছে অলমোস্ট 300-400 প্লাস অর্ডার ঢুকে বসে আছে। তো হ্যাঁ, তো এরকম রেস্ট্রিক্টেড সেল করা সত্ত্বেও দেখা যাচ্ছে এই মাসে এখন পর্যন্ত অলমোস্ট 3400 প্লাস। 3400 ঢুকে ফেলছেন, আপনার লিমিটেশন দেওয়া 3000 আপনি ক্রস করে ফেলছেন অলমোস্ট। ভাই কিছু মানে ওই যে বললাম যে রেস্ট্রিক্টেড সেল দেওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট আমি সেল করছিলাম $30, তো যেহেতু পলিসি ভায়োলেশন, প্রাইস পলিসি ভায়োলেশনের একটা কেস আছে অলরেডি, আমি 2-3 বার খেয়েছি ওইটা, একটু বেশি বাড়াইয়ে দিলে ওটা একটা নোটিফিকেশন চলে আসে, তো তারপরে ম্যাক্সিমাম আমি বাড়াইয়ে দিছি, দেখা যাচ্ছে সকালে ওটার উপরে 3-4টা অর্ডার ঢুকে গেছে। যেমন ভাই আমি একটা বক্স সেল করছি, এটা আমি $38, $40, $42, মানে সবাই এরকমই একটা কম্পিটিশনে সেল করি। তো লাস্ট দেখছি কিছুদিন যাবত এটা এমন ভাবে বাড়ানো শুরু করছে, সিঙ্গেল বক্স এখন ওই বক্সই $68, $69 সেল হচ্ছে। তো তাদের মধ্যে আমি ম্যাক্সিমাম প্রাইস দিচ্ছি যেন আমার সেল না ঢোকে, এর মধ্য দিয়ে আমার কিছু সেল জেনারেট হচ্ছে ওই বক্সে। এখন ওই বক্সের আমার যে পারচেজ প্রাইস উইথ ট্যাক্স ইনক্লুডিং ট্যাক্স $22-23, বাট আমার সেল অল $23 কিনতেছেন, 65-66 বিক্রি করতেছেন, অল নিয়ার অ্যাবাউট $70, 68-69 সেল হচ্ছে এটা। তার মানে আমি যদি 70 ধরি, এর থেকে 15% আমি যদি অ্যামাজনের ফি বাদ দিই, সেখানে থাকে প্রায় 59.5। এবার এইখান থেকে যদি আপনার 22 ধরি আপনার প্রোডাক্ট প্রাইস নাকি? জি ভাই, 22 যদি ধরি তাহলে 35 মানে 37.5 প্লাস, হিউজ অ্যামাউন্টের একটা প্রফিট। $37-38 প্রফিট মানে হিউজ ভাই। এরকম হয়েছে বেশ কিছু সেল, মানে একটা জিনিস চিন্তা করেন যে $22 ইনভেস্টমেন্ট, $22 ইনভেস্টমেন্ট করে $37 প্রফিট। দুনিয়াতে ভাই কোন জায়গায় আমার মনে হয় না যে করা সম্ভব না। তো এখানে আসলে ব্যাপার আছে, আসলে এখানে একটা ব্যাপার আছে। আমরা এখানে অনেকেই বলে যে ভাই এত হাই প্রাইসে বিক্রি করা এটা তো আসলে অন্যায়, বাট একটা দিক থেকে আমি বলি, আমেরিকাতে, কানাডা, অস্ট্রেলিয়া এই সমস্ত কান্ট্রি গুলোতে যে সমস্ত প্রোডাক্ট বিক্রি হয় বা যে সমস্ত প্রোডাক্ট আছে, প্রোডাক্টে বাংলাদেশের প্রোডাক্টের মতো কোনো এমআরপি থাকে না, অর্থাৎ প্রাইস দেওয়া থাকে না, যার কারণে এটা আপ ডাউনে যে কেউ বিক্রি করতে পারে, এর কোনো বাধা ধরা নিয়ম নাই। ঠিক আছে, তো এখানে যারা আসলে এই ধরনের কোশ্চেন করে যে আসলে ভাই এত হাই প্রাইস দিয়ে আমরা সেল করতেছি, এটা তো অন্যায় করতেছি, না এটা আসলে আপনার কি মনে হয় এইগুলো যে এটা কি অন্যায়? আসলেই অন্যায় বলতে অ্যাকচুয়ালি সাইদ ভাই, এটা তো আমি আপনাকে বললাম যে আমি বাধ্য হয়ে সেল করতেছি, এটা যে কাস্টমার সেল করতে আমার তো এটা লিস্ট করা আছে, এই প্রোডাক্টটা তো খুব ট্রেন্ডিং প্রোডাক্ট বলা যায়, যদিও অল্প অল্প সেল হয় তবুও ট্রেন্ডিং আমি বলবো, কারণ প্রতি সপ্তাহে কম বেশি এটার অর্ডার আমার আসে। তো দেখা যাচ্ছে আমি 38-42 এরকম এর মধ্যে সীমাবদ্ধ ছিলাম, সেলস করতেছিলাম। তো সামহাও একদম দেখি সব সেলাররা প্রোডাক্টের প্রাইস দিয়েছে সর্বনিম্ন $64, 64 থেকে 70 এর মধ্যে সবাই। তো আমি 38-এ পড়ে থেকে সব অর্ডার তো নিয়ে আমি মরতে পারি না, কারণ 38-এ দেখা যাচ্ছে সব অর্ডার আমার ঢুকবে, আমার প্রফিটই কম থাকবে। দেখা যাচ্ছে যে আপনি বাই বক্স উইন হয়ে আছেন, দেখা যাচ্ছে আমি 15 কোয়ান্টিটি 20 কোয়ান্টিটি আমি হচ্ছে অ্যাভেলেবেল করলাম, আমার সব ঢুকে গেল, আমি দেখা যাচ্ছে শিফট করতে পারছি না, ঝামেলা। তো আমিও তাদের সাথে তাল মেলায় দেখা যাচ্ছে যে $69 বা $68 করে রাখছি। তো দেখা যাচ্ছে আমার প্রাইস ওদের থেকে হাই থাকা সত্ত্বেও আমাকে মাঝে মধ্যে ওইটার অর্ডার দিচ্ছে, কারণ আমি ওইটা অলরেডি অনেকগুলো শিফট করছি। এরকম 2-3টা প্রোডাক্ট আছে যে কম্পিটিশনটা আসলে সেলার মানে যারা আমরা সেল করতেছি, কম্পিটিশনটা আসলে প্রাইস উপরের দিকে নিয়ে গিয়ে, নিচের দিকে না। কিছু আছে নিচের দিকে কয়েক সেন্ট করে কমাইতেই থাকে, কমাইতে থাকে, অনেকে কমাইতে হচ্ছে নামাই, কমাইতে এমন একটা জিরো প্রফিটে চলে আসে অনেক সময়, জিরো প্রফিট অনেক সময়। আর আমার এরকম 2-3টা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে কাস্টমার সবাই বাড়ায়, $2, $3 বাড়াচ্ছে, কেউ $5 বাড়াচ্ছে, এভাবে বাড়াইতে যাচ্ছে। এরকম আমার 2টা বা 3টা প্রোডাক্ট আছে। এরকম প্রোডাক্ট হইলে তো আসলে 1-2টা প্রোডাক্টের বেশি লাগার কথা না। আচ্ছা, আরেকটা জিনিস, যেহেতু আপনি কাজ করতেছেন, যখন শুরু করে সবারই একটা মানে কোশ্চেন থাকে যে ভাই প্রোডাক্ট খুঁজে পাচ্ছি না। আসলে আপনারও কি এরকম হয়েছে যে প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না?
হয়তো প্রথমের দিকে হয়েছে আমি জানি, বাট এই এরপরে কোশ্চেনটা আপনাকে আমি প্রথম হয়তো 2 অথবা 3 দিন করছি ভাই। প্রোডাক্ট আপনি তো বললেন যে অভাব নাই, কিন্তু আমি তো ভাই দেখি ওয়ালমার্ট, অ্যামাজন, সেম প্রোডাক্ট অলমোস্ট প্রাইস কিন্তু কাছাকাছি। সেম সেম। প্রফিট মার্জিন থাকে থাকে না, কয়েক সেন্ট থাকে, $1 থাকে বা থাকে না এরকম। তো আসলে আপনার পলিসিটা নাইস, যেটা অনুসরণ করলে আমার মনে হয় না কেউ লুজার হবে। আমি কিন্তু ভাই লাস্ট প্রোডাক্ট খোঁজা সিস্টেম, আমার অ্যাকাউন্টের বয়স হচ্ছে 2 মাস এখনো হয় নাই। আমি প্রোডাক্ট সার্চ করছি সব মিলায়ে মনে হয় 10 দিন, ফার্স্ট মান্থের 2 উইক, 2 সপ্তাহ আমি প্রোডাক্ট সার্চ করছি। এরপরে আর আমি কখনো প্রোডাক্ট সার্চও করি নাই, এন লিস্টও করি নাই, কোনো লিস্টিংও করি নাই। কারণ এখানে দেখি যে ওর সাথে সিমিলার যে প্রোডাক্ট গুলো আছে অটোমেটিক্যালি আমার পেজে আসে, মানে অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে আসে। তো ওইটা ট্রাই করতে গিয়ে দিলেও দেখা যাচ্ছে যে ওইটা সেল জেনারেট হয় এবং একটা ভালো ওখানে মার্জিন থাকে। আচ্ছা আচ্ছা। এখন আর প্রোডাক্ট পাচ্ছেন না এমন কোনো ইস্যু নাই নাকি? আমার কাছে মনে হয় না, যদিও আমি এখন সার্চ করি না, যেগুলো আছে রেস্ট্রিক্টেড। এখন যেগুলো সেল করতেছেন এইগুলো এখন মনে করেন যে আউট অফ স্টক হয়ে গেল পুরাটাই, তখন আপনি কি করবেন? আবার কি ওই আগের মতো অবস্থা হবে যে প্রোডাক্ট পাচ্ছি না? এরকম তো হওয়ার কথা না। এট এ টাইম আমার 25টা প্রোডাক্ট লিস্ট করা আছে, 25টা প্রোডাক্ট আউট অফ স্টক হয়ে যাবে, ইটস নট পসিবল। আমি যেভাবে দেখাই দিছি প্রোডাক্টের তো অভাব থাকার কথা না কারো, নাকি? প্রোডাক্টের রাজ্য দেখাই অলরেডি রিসার্চ করে রাখা প্রোডাক্টের রাজ্য দেখাই দেওয়া হয়েছে। সো আমার মনে হয় না যে প্রোডাক্টের অভাব হবে। ক্লাসের যে রুল ছিল ওই রুল অনুযায়ী যদি প্রোডাক্ট সার্চ করা হয় তাহলে শর্ট আপ। বাট লাস্টের স্পেস যেটা ছিল আপনার, যে কিভাবে প্রোডাক্ট আপনি হান্ট করবেন, কিভাবে প্রোডাক্ট আপনি বের করবেন বা রিসার্চ করবেন, এটা এই পলিসিতে যান। এটা খুব ইউনিক ছিল। এটা ফলো করলে প্রথমের দিকে যেগুলো সিস্টেমেটিক্যালি যেগুলো বলছি এগুলো তো বেসিক্যালি এফবি এর জন্য কথা বলা, মেইনলি কিন্তু এফবি এর জন্য। এফবিএম এর জন্য কিন্তু আমি খুব বেশি প্রোডাক্ট রিসার্চ দেখাই নাই, খুব বেশি না, জাস্ট একটা সিস্টেম বলছি আর সেকেন্ড একটা ট্রিক্স অ্যাপ্লাই করাইছি, জাস্ট এর বেশি কিন্তু এফবিএম এর জন্য প্রোডাক্টের পিছনে সময় ব্যয় করি নাই। এইটুকু ভাই, এই টেকনিকটুকু একটু টেকনিক্যালি যদি কেউ রিজার্ভ করতে পারে আর কিছু লাগে না, এখন থেকে। আচ্ছা, এবং লাস্ট মান্থের আমি মানে কারেন্ট মান্থের আমার সেলস বললাম যেটা, যে নিয়ার অ্যাবাউট $3400, 3400 প্লাস, $3500 বলা চলে এটা। এবং মার্জিনও আলহামদুলিল্লাহ অনেক ভালো। গত মানে ফার্স্ট মান্থে তো আমি বিলো 20% আমার আরওআই। কিন্তু আমি যদি আপনাকে জুলাই মাসেরটা একটু বলি। আচ্ছা, আমরা কি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখতে পারি কিনা? জি ভাই, অবশ্যই। হ্যাঁ, তাহলে আপনি একটু স্ক্রিন শেয়ার দিতে পারেন। এখানে দেখেন স্ক্রিন শেয়ার বাটন আছে, এই যে শেয়ার স্ক্রিন। সো এখান থেকে আপনি একটু স্ক্রিন শেয়ার দিয়ে আমাদের দেখাতে পারেন আপনার ড্যাশবোর্ডটা। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমার ড্যাশবোর্ডে যদি বর্তমান আমার হচ্ছে, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, এই অবস্থায় আছে আর কি। বাই বক্স বলতে গেলেও এখন বিলো 1% নিচে, বিলো 1%। ওকে, হ্যাঁ, বিলো 1%, কারণ বাই বক্স আমার উইন করার প্রয়োজন হচ্ছে না, এই শুধু রেস্ট্রিক্টেড সেলের কারণে আমি ট্রাই করতেছি না। করলে দেখা যাচ্ছে বাই বক্স উইন করতে পারি। ওকে, হ্যাঁ। সো আজকে আপনার সেল আসছে $43.80। সো ওকে, আপনি এখানে খুব ইন্টারেস্টিং একটা সেল ভাই, চাইলে আপনি দেখতে পারেন। হ্যাঁ, আমি একটু দেখাই আপনাকে যে কেমন ইন্টারেস্টিং এই সেলটা, খুব অ্যামেজিং আমার কাছে, খুব মনে হয়েছে এটা। এই যে এই অর্ডারটা, হ্যাঁ, আজকে এই অর্ডারটা আসছে, এই যে 4 কোয়ান্টিটির, এই যে মর্টন। হ্যাঁ, তো এখানে দেখেন আমার টোটাল আইটেম মানে আমি বুঝলাম না এটা কি, হাউ ক্যান দিস পসিবল? হ্যাঁ, মানে এরকম হয় কিভাবে, আমি এটা আমার মাথায় আসে না। এটা আছে, এটা হয়।
অনেক স্টেটে যারা দেখা যাচ্ছে আশেপাশে খুঁজে পায় না প্রোডাক্ট, ঠিক আছে, তারা এই এক্সপায়ারি ডেট অর্ডার গুলো করে এবং দ্রুত পাওয়ার জন্য বেসিক্যালি তারা এই অর্ডার গুলো করে। হ্যাঁ, তো এই দ্রুত পাওয়ার জন্য যখন করে ওরা শিপিংটা এক্সপায়ারি ডেট সিলেক্ট করে, কারণ এটা হচ্ছে ফাস্ট শিপিং অর্থাৎ এক্সপ্রেস শিপিং এর জন্য। ঠিক আছে, আপনি এক্সপ্রেস শিপিং এ $43 প্রোডাক্ট বিক্রি করে $99.98, মানে $100 হচ্ছে আপনার শিপিং চার্জ এক্সট্রা পাচ্ছেন। মাই গড, মানে এইটাই আমি বলতে চাইছি, খুব অ্যামেজিং যে এখানে $8-10 দেয় ম্যাক্সিমাম কাস্টমার। মানে আপনার দেখা যাচ্ছে এই প্রোডাক্টে ইনভেস্টমেন্ট কত যাবে, হয়তো $25-26 মতো ইনভেস্টমেন্ট যাবে। $25-26 ইনভেস্টমেন্টে আপনার $100+ প্রফিট হচ্ছে। অ্যামেজিং একটা ব্যাপার। এটা আসলে মানে খুব আনএক্সপেক্টেড। আমি এই অর্ডার মানে জাস্ট আমি দেখলাম যে 4 কোয়ান্টিটি, এটা দেখে আমি ভাবলাম যে শিপ করে দিই, মানে অর্ডার প্লেস করে দিই। তো যখন আমি অর্ডার প্লেস করতে গেছি এখানে দেখে 99.98, এটা দেখে আমি খুব অবাক হয়েছি যে এটা কি। আচ্ছা আচ্ছা, তো আমি যে ডাটাবেসটা মানে মেইনটেইন করি ভাই, হ্যাঁ, এটা যদি আমি একটু দেখানোর ট্রাই করি, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার যে 33-34.7 টোটাল সেল। হ্যাঁ, এর মধ্যে আমার এখানে একটা $95 একটা সেল আছে, যেটা আমি উঠাই দিচ্ছি যেহেতু এটা আমি এখনো অর্ডার প্লেস করি নাই। হ্যাঁ, তাতে দেখা যায় 3429 আমার টোটাল সেলস রানিং নাও। হ্যাঁ, তো এটা আমি উঠাই দিচ্ছি জাস্ট প্রফিটটা দেখার জন্য। তো এটা যদি আমি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এখানে মানে বেসিক্যালি এ মাসে আপনার $3400+ সেল, অর্থাৎ ধরে নিই যে $3400, তো একটা রিটার্ন রিফান্ড তো থাকবে, হইতে পারে। হ্যাঁ ভাই, এর ভিতরে আপনার ইনভেস্টমেন্ট গেছে $1912, মানে ধরে নিলাম যে $2000। $3400 $2000 আপনার ইনভেস্টমেন্ট, দেন ক্যাশ প্রফিট 946, দেন আবার বাকি আছে বললেন 2-3টা। সো ওভারঅল দেখা যাচ্ছে $1000 ক্রস করবে অলমোস্ট জুলাই মাসে। হ্যাঁ, জুলাই মাসে ক্রস করে দেবে এটা। এবং আরো এটা যদি দেখেন $2000, মানে $2000 ইনভেস্টমেন্টে $1000 প্রফিট, বিশাল ব্যাপার। মানে 50% ROI, মানে বিশাল ব্যাপার। 50% বলা যায় আর কি, অলমোস্ট 50%। এখনই তো আপনার 50% আছে বললেই চলে। 49.89 48%, মানে 49.48%। 50%ই হবে ভাই, এটা আমার 50%ই হবে আমার জানা মতে। যাক, অসাম অসাম অসাম। আপনার ড্যাশবোর্ডে একটু যদি যাইতেন, আসলে একটু যদি ইসে ক্লিক করেন, টুডে সেল, এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন। টুডে সেল ওই যে $43 যেখানে দেখাচ্ছে, ওখানে যে ড্রপ ডাউন যে ডট পয়েন্ট আছে, হ্যাঁ, এবার এখান থেকে ইউএস এর যে অ্যামাউন্ট আছে, জাস্ট অ্যামাউন্টের উপরে অ্যামাউন্ট 43.80, এটাই না নিচে আবার ক্লিক করেন, ওখানে আরেকটা, হ্যাঁ, নিচে যে ডলারটা শো করতেছে, এই ডলারের উপরে যদি ক্লিক করেন, হ্যাঁ, এবার এখান থেকে আপনি একটু যে ডেট কাস্টমে যে আপনি একটু যে দিন থেকে আপনার রেস্টুরেন্ট রান করা, সেই ডেট থেকে আজকে পর্যন্ত একটু যদি হিস্টোরিটা দেখাতে, নিচে কাস্টম, হ্যাঁ, প্রথম ঘরে এখানে আপনার কবে থেকে স্টোর রান করা, অর্থাৎ আপনি জুনের 1 তারিখ থেকে ক্লিক করে দেন, তাহলে জুনের 1 তারিখ থেকে হ্যাঁ জুলাই আজকে পর্যন্ত। ওকে, আজকে পর্যন্ত ওকে, ঠিক আছে। দেন ডান পাশে এই যে অ্যাপ্লাই লেখা, অ্যাপ্লাই। সো এই হলো মোটামুটি এখন পর্যন্ত $6159.42 অর্ডার ঢুকছে, এবং অর্ডার হয়েছে 185টা টোটাল। 185টা অর্ডারে ইউনিট সেল হয়েছে 300টা। মাই গড, খুব ভালো খুব ভালো। এবং আপনার সেলটা মোটামুটি অলওয়েজ রানিং ছিল, কখনো আপ কখনো ডাউন, এরকম খুব বেশি হয় নাই। সো আপনারটা মোটামুটি খুব রানিং ছিল।
তো এই যে ভাই রেস্ট্রিক্টেড সেল করা সত্ত্বেও মোটামুটি বলা যায় যে খুব ভালো ছিল আর কি। মানে আমি যেভাবে আপনাকে দিক নির্দেশনা দিয়েছিলাম আপনি জাস্ট ওটা ভালো মতো মানার চেষ্টা করছেন এবং সেইভাবে কাজ করছেন, এটা বোঝা যাচ্ছে। ইনশাআল্লাহ ভাই। জি ভাই। জি জি, সেটাই দেখা যাচ্ছে। গুরুর কথা যদি অমান্য করা হয় তাহলে আসলে সাকসেস নিয়ে আসাটা খুব টাফ হয়। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো, আপনি খুবই ভালো করছেন। এবং হ্যাঁ, আপনাদের ব্যাচের ভিতরেই মনে হয় আপনার ভালো সেল জেনারেট হয়েছে এবং আপনি মনে হয় সব থেকে ভালোই করছেন আমার যতটুকু ধারণা। আর যদিও জানি না সবার কি অবস্থা, এখনো সবার সাথে তো বসি নাই, আস্তে আস্তে বসবো, বসলে আরো ইনফরমেশন বের হয়ে আসবে। যদিও অনেকে অনেক ধরনের হেল্প চায়, তখন তাকে হেল্পটুকু করা হয়, বাট বিস্তারিত আসলে দেখার তো আসলে ওইভাবে সময় হয় না। যাই হোক, আপনারটাও তো আজকেই যে জাস্ট দেখতে পাচ্ছি আমরা, এর আগে তো দেখি নাই। ঠিক আছে, না আসলে সুযোগ হয় নাই, আপনিও ব্যস্ত থাকেন আর আমি আসলে অফিস টাইমে আমিও খুব বিজি থাকি, যার জন্য চাইলেও আসলে কারোর সাথে কন্টাক্ট করতে পারি না। আমাদের যে মানে আমরা যারা একসাথে ক্লাস করতেছি তাদের সাথে আমার মনে হয় মাঝে মধ্যে ড্যানিয়েল ভাইয়ের সাথে দু একটা কথা হয়, ড্যানিয়েল ভাইয়ের সাথে ছাড়া আমার এখনো কারোর সাথে কখনো কথা হয় নাই। আচ্ছা, তো খুব মনে হয় একদিন কি 2 দিন কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, যাক, না কথা বলবেন, সবাইকে একটু টুকটাক হেল্প করার ট্রাই করবেন। হ্যাঁ অবশ্যই। হেল্প চাইলে আরেকটা গুরুত্বপূর্ণ কোর্সের, আচ্ছা এখন আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিতে পারেন, কারণ আমাদের মনে হয় দরকার নাই। সো আরেকটা বড় কোশ্চেন, সেটা হলো ভাই অনেকেই আমার কাছে ডিরেক্ট কোশ্চেন করে যে ভাই আমার প্রতিদিন কয় ঘন্টা করে সময় দিতে হবে। অ্যাকচুয়ালি আপনি কত ঘন্টা করে এই বিজনেসের পিছনে সময় দিচ্ছেন? আমি অ্যাকচুয়ালি এক্সাক্ট বলতে পারবো না সাইদ ভাই, তবে আনলিমিটেড বলা চলে, কারণ আমি এখানে এইটা বিজনেস হিসেবেই দেখি, এটা প্যাশন হিসেবেই আমি নিয়েছি। কারণ এটা আমি শখের বশে করি না, এটা আমার প্যাশন হিসেবেই আমি নিতে চাই। এবং ইন ফিউচারে এখান থেকে আমার অনেক পরিকল্পনা আছে, হয়তো লং টাইম আমি এই বিজনেস করব না, আর এই বিজনেস লং টাইম করা পসিবলও না। হ্যাঁ, কারণ এমন একটা বিজনেস যে আমার অবর্তমানে এই বিজনেস কন্টিনিউ করতে পারবে না কেউ। হ্যাঁ, হোক মত সবার জন্য নির্ধারিত, মৃত্যু আছে, কে কখন চলে যাবে এটা বলা যায় না। তো এই বিজনেসে আমি দেখা যাচ্ছে খুব ভালো করতেছি, আল্লাহ না করুক যে কোনো সময় আমার বিদায় যদি হয়, আমার ফ্যামিলির কেউ কিন্তু এটা ক্যারি করতে পারে, কষ্টকর হয়ে যাবে, পেরে উঠবে না। সো এখান থেকে অল্প সময়ের মধ্যে অন্য কিছু করার প্ল্যান করতে হবে। আমার যেটা থিঙ্কিং, আমি চাই এখান থেকে আমি অন্য কিছু করতে, যেহেতু এখান থেকে মার্জিনটা অনেক ভালো, বিজনেসটা যদি ভালোভাবে করা যায় এখান থেকে আসলে গ্রো আপ করতে পারলে এখান থেকে অনেক কিছু পসিবল, যেটা আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখালাম। আমি সত্যি সাইদ ভাই আমার নিজের কাছেই একটু অবাক লাগে যে আমি এই বিজনেসটা করতেছি, আমি যে প্রফিট মার্জিনটা আমার আছে, আসলেই কি আছে এটা আমার? কারণ আমি তো প্র্যাকটিক্যালি এই টাকাগুলো উঠাই না, এই টাকা কিন্তু আপনি জানেন, আপনার সাথে আমি শেয়ার করছি পার্সোনালি, এই আমার অ্যাকাউন্ট কোথা থেকে ক্রিয়েট করা, কার নামে করা, এবং আমার যত সেলস অ্যামাজন থেকে যত ডিসবার্স করে যত অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট গুলো কোন অ্যাকাউন্টে যায় আমি এটা খোঁজও নিই না। তবে আমি প্র্যাকটিক্যালি দেখি, কারণ আমি দেখতে পাই যে কত টাকা অ্যামাজন আমাকে আজকে ডিসবার্স করছে, আমি কত টাকা অর্ডার নিয়েছি, সেলস করতেছি, এই পারচেজ করতেছি, প্রফিট মার্জিনটা আমি দেখতে পাই, যার জন্য আমার মনে হয় একটু ইসের মতো যে আসলে যেটা কি বাস্তবে আছে না এরকম মনে হয়। হ্যাঁ, যদিও প্রফিটের কোনো ইয়ে আমি এখনো উঠাই নাই, এটা দিয়ে আমার চলতে হবে। নিজের মনের থেকে আসলে স্যাটিসফিকেশনের জন্য কিছু উইথড্র করা উচিত। সত্যি কথা বললে ভাই, সত্য কথা বললে আমি এখান থেকে কোনো টাকা উঠাই নাই, আবার উঠাইছি। ফার্স্ট আমি এখান থেকে 40,000 টাকা উইথড্র করেছি, বলেছি যে আমাকে কিছু টাকা পাঠাই দেয় এখান থেকে। আচ্ছা আচ্ছা, তো সেখান থেকে মনে হয় 384 সামথিং ডলার পাঠাইছে, তাতে প্রায় 40,000 সামথিং হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন তো ডলারের মান অনেক বাংলাদেশে মনে হয় ডলারের রেট তো অনেক বেশি, 104 টাকা সামথিং যেন এরকম, 100 প্লাস হয়ে যাচ্ছে, 100 প্লাস হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার ডাউন হচ্ছে, আবার বাড়তেছে। অ্যাকচুয়ালি আমার যেটা আমরা যদি উইথড্র করি সেই ক্ষেত্রে এত পাই না, আমরা যদি উইথড্র করি ডিরেক্ট ব্যাংকে উইথড্র করলে আমরা এত পাচ্ছি না, আমরা 93 সামথিং অথবা 94 সামথিং করে পাচ্ছি। আসলে কোথায় যে ঠেকবে আল্লাহ পাকি ভালো জানে, আল্লাহই জানে। যাই হোক
আমাদের কাজ আমরা করে যাই এখানে যে ইনশাআল্লাহ ভাই দোয়া করেন, আপনার ইনশাআল্লাহ। সাপোর্ট আপনার নির্দেশনা অনুযায়ী চলতে পারলে তার হয়তো মানে আমরা আপনি 2 মাসে আপনার ভালো করবেন। মানে 2 মাসে আমরা আপনার যে সেল অ্যামাউন্ট দেখলাম 6,000 মতো, এখান থেকে মোটামুটি আপনার বলা যায় এক কথায় গত মাসে যদি 20% হয় তাহলে তার 2100 সামথিং ছিল, তো 2600, তো $2,600 যদি আপনার 20%ও হয় তাহলে মোটামুটি 500 সামথিং, আর এই মাসে অলমোস্ট 1,000 প্লাস, তার মানে 2 মাসে আপনার $1,500 মতো আর্নিং হয়ে গেছে। তার মানে বাংলা টাকায় যদি হিসাব করা হয় 1.5 লাখ টাকা। তো আমার মনে হয় আপনি বর্তমানে যে পেশায় আছেন সে পেশার সাথে যদি কম্পেয়ার করেন, ওখানে যে সময় দেয়া লাগতেছে বা দিছেন আর এখানে 2 মাসে যা করছেন, আপনার মনোভাবটা কি যদি একটু ব্যক্ত করতেন? না, পেশা অ্যাকচুয়ালি সাইদ ভাই, জব তো একটা অন্য জিনিস, অন্য জিনিস, নির্ধারিত একটা স্যালারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা চাইলে আমি আমার ইচ্ছা মতো আমি আয় করতে পারি না। না, ওটা তো আমি কমিটেড তার সাথে যে আমাকে তারা এত পে করবে, তার বিনিময়ে আমি তাদেরকে এত থেকে এতটা পর্যন্ত টাইম দেবো। আমি তো একটা অর্গানাইজেশনের সাথে কমিটেড, বাট এটা তো আমার বিজনেস, এখানে আমি যত এফোর্ট দিব তত আর্নিং পসিবল আমার কাছে মনে হয়। তো আমি এখানে যে খুব বেশি এফোর্ট দিই এটাও বলা যাবে না। ফার্স্ট মান্থে আমি খুব বেশি এফোর্ট দিয়েছি। ফার্স্ট মান্থে আমি যখন স্টার্ট করি আমি আসলে ঘুমাইতে পারতাম না, এটার নেশাই ঘুমাইতে পারতাম না। এমন হয়েছে যে রাত 2টার সময় 3টার সময় আমি বেডে গেছি ঘুমাইতে, কাজ করছি, একটা অর্ডার ঢুকছে, মানে চাতক পাখির মতো চেয়ে আছি যে কখন একটা অর্ডার করে দেবো, এখন এরকম অর্ডার প্লেস করে দেবো, এরকম। এটার অপেক্ষা কিন্তু ফার্স্ট মান্থে আমি করছি সাইদ ভাই, সত্যি। এটা হয় ভাই, ফার্স্ট মান্থে আমি খুব ট্রাই করছি, রাতে যদি এটা সবারই হয়ে যায়, বুঝছেন? তো মনে করেন রাতে যদি 5টা অর্ডার ঢুকছে, আমি 5টাই শিপ করার ট্রাই করছি। আবার দেখা যাচ্ছে যে রাতে একবার ঘুম ভাঙছে ভোরের দিকে 4টার দিকে 5টার দিকে, মোবাইলে আবার আমার ওই যে অ্যাপস নেওয়া আছে ওখানে দেখি অর্ডার ঢুকছে কিনা, আবার উঠে ল্যাপটপ নিয়ে বসে গেছে যে শিপ করে দিয়ে এগুলা, কখন আনঅ্যাভেলেবল এই প্যারা নিতে পারবো না। হ্যাঁ, তো এরকম কিছু কারণে এগুলো করছি। প্রথম মাসে আমি খুব সময় দিয়েছি এর পিছনে, বাট এখন ওইভাবে দিই না। এখন নর্মালি অফিস থেকে আসি, রিল্যাক্স করি, ফ্যামিলি টাইম দিই, সবকিছু করার পরে দেখা যাচ্ছে 2-3 ঘন্টা টাইম দিই এখানে, ঢুকলে টাই ঘুমায় যায় অ্যাজ ইউজুয়াল 10টা 11টায়, 12টার মধ্যে হাইয়েস্ট। আবার সকালে আগে তো জুন মাসে প্রথমে ওরকম রাত 2টায় 3টায় ঘুমাতাম, আবার ভোর 5টায় উঠতাম, ম্যাক্সিমাম 5:30টায় উঠে আবার অর্ডার আসলে সেই অর্ডারগুলো কনফার্ম করতাম, দেন অফিসে যাইতাম রেডি হয়ে। আবার অফিসে কাজের ফাঁকে ফাঁকে একটু ট্রাই করতাম কোনো অর্ডার আসলে বা কোনো ইস্যু থাকলে সেগুলো সলভ করার। বাট এখন এটা আমার জন্য অনেকটা ইজি হয়ে গেছে, এটা মানে রুটিন হয়ে গেছে যে না, আজকে প্রোডাক্ট আমার অর্ডার আসছে, তার মানে আমাকে এখনই শিপ করতে হবে, নট নেসেসারি। এটা আমি সময় আছে, আমার হাতে যেহেতু সময় আছে পারবো, আমার হাতে হ্যান্ডেলিং টাইম আছে 2 দিন, প্রোডাক্ট এখন আনঅ্যাভেলেবল, বাট হ্যাঁ দেখা যাচ্ছে প্রোডাক্ট এখন আনঅ্যাভেলেবল, বাট 5 ঘন্টা পরে এটা অ্যাভেলেবেল বা একদিন পরে অ্যাভেলেবেল, এরকম হয়, বা 2-3 দিন অনেক সময় আনঅ্যাভেলেবেল থাকে। তবে এখন পর্যন্ত আমি রিফান্ড করছি। ওই প্রথমের দিকে তো একটু ভয় পাইতাম যে ফেক ট্র্যাকিং দিয়ে রাখছি, বাট ওটা প্রোডাক্ট আমি অ্যাভেলেবেল পাচ্ছি না। তো 5 দিন হয়ে গেছে, সামনে আর 3 দিন আছে, তো কেস খাওয়ার আগে দেখা যাচ্ছে যে সলভ করে ফেলি, বিষয়টা এরকম ছিল। তো এরকম আমি 2টা প্রোডাক্ট রিটার্ন করছিলাম $98। হ্যাঁ, তো রিটার্ন আমি সকালে রিটার্ন করলাম, দুপুরে এসে দেখি যে সেই প্রোডাক্ট অ্যাভেলেবেল। খুব আফসোস করলাম যে আমার $12 রিটার্ন ফি গেল, রিফান্ড ফি $12 কেটে দিছে, অথচ দুপুরে দেখলাম অ্যাভেলেবেল। তখন খুব আফসোস হলো যে আমার প্রফিট তো হলোই না, মাঝখান থেকে আমার $13 আমি লস করলাম। তো তারপরের থেকে আমি আর আসলে একদিন আগ পর্যন্ত হলো ওয়েট করি যে এটা আসবে, এবং উইদিন শর্ট টাইমের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারি হয়। যেমন আজকে যে প্রোডাক্টটা রিসেন্টলি কিন্তু খুব ফাস্ট শিপ হচ্ছে, প্রোডাক্টগুলো কিন্তু খুব ফাস্ট ডেলিভারি দিচ্ছে, দিনও হচ্ছে, অথবা সর্বোচ্চ 2 দিন, এর বেশি খুব কম প্রোডাক্ট লাগতেছে। আজকে দেখেন যে একটা ইন্টারেস্টিং অর্ডার আমার আপনাকে শেয়ার করলাম আপনার সাথে, যে $43 এর জন্য কিন্তু আমাকে $98.98 আমাকে শিপিং পে করতেছে, শিপিং কস্ট।
তো এটা আমি ওই মর্টনের যেহেতু আমি চিন্তা করলাম এটা আজকে শিপ করে দিই, এবার গিয়ে দেখি যে আনঅ্যাভেলেবেল। তো 40 LB যেটা পাইছি ওইটা আমি শিপ করে দিচ্ছি ওকে 4 প্যাকেট। আমার হয়তো $4-5 বেশি লাগছে, যেহেতু এক্সপিডেড এটা ওয়েট করা ঠিক হবে না, যদি ক্যান্সেল হয় বা এই আমি কেস ঝামেলায় যাওয়া যাবে না। কেস ক্যান্সেল হইলে আজকে ক্যান্সেল হয়ে যায়, কালকে আবার আমি রিঅর্ডার করব, সমস্যা নাই। এরকম চিন্তা করে আজকে আমি শিফট করে দিয়েছি। ওয়ালমার্ট আমাকে দেখালো যে এটা ডেলিভারি হবে অগাস্টের 1 তারিখে। 1 ঘন্টা পরে গিয়ে দেখি যে ওরা আপডেট করে দিয়েছে, ওটা আজকে ডেলিভারি দিবে ওরা। তো আজকের অর্ডার, আজকে শিপিং, আজকে ডেলিভারি। তো প্রফিট মার্জিন 100 প্লাস, মানে আপনার তো কাস্টমারের ডেফিনেটলি $20-25 ইনভেস্ট করে, $20-25 একদিনেই ইনভেস্ট করে মোটামুটি $100 উপরে প্রফিট করে ফেলছেন। কাস্টমার এক্সপেডিটেড তো সুপার এক্সপেডিটেড হয়ে গেল। হ্যাঁ সেটাই। আবার ফাইনালি যদি এটা সাকসেস হয়, আসলে এটা আমি বলবো আজকের জন্য আমি খুব লাকি, কারণ আজকেই অর্ডার, আজকেই শিপ করছি এবং আজকেই ডেলিভারি হবে। সেক্ষেত্রে আসলে আমি লাকি হব এটার জন্য। আচ্ছা, এই পর্যন্ত 2 মাস তো চলতেছে, আপনার বড় ধরনের কোনো প্রবলেমে পড়ছেন কিনা এবং সেটা সলিউশন করতে খুব বেশি প্যারা নিতে হয়েছে কিনা? আমি আগেই শেয়ার করছি সাইদ ভাই আপনার সাথে যে ফার্স্ট মান্থে একদম ফার্স্ট উইকেই আমার একটা রিফান্ড ইস্যু ছিল। ওটা নিয়ে খুব মানে ভয় পেয়ে গেছিলাম যে অর্ডার পেয়ে একটা রিফান্ড, এটা কিভাবে রিফান্ড করব, কিভাবে রিটার্ন, কিচ্ছু জানি না তখন। তো আপনার হেল্প নিলাম, নিয়ে আমি আবার ওই পুরাতন ভিডিও কন্টেন্ট গুলো একটু দেখার ট্রাই করলাম যে কিভাবে রিফান্ড করতে হয়, ওটা দেখে আমি রিফান্ড করে দিলাম। তো ওটা আমার একটা এক্সপেরিয়েন্স ছিল, অ্যাডভান্টেজ ছিল আমার, ওটা আমি সলভ করছি ঘাটায় নিজেই। এখন আর ওটা প্রবলেম হয় না, রিফান্ড রিটার্ন ইস্যু নিয়ে কোনো প্রবলেম নাই। এখন কিছু কিছু ইস্যু আছে যেগুলো আসলে আমাদের হাতে নাই। একটা রিটার্ন করবে না কাস্টমার, অথচ অটো রিফান্ড নিয়ে নিচ্ছে সে। কাস্টমার চাইলে রিফান্ড নিয়ে নিচ্ছে, এটা অটো এটা অথরাইজড হচ্ছে যে আমরা কিচ্ছু জানছি না। ড্যাশবোর্ডে গিয়ে যখন ট্রানজাকশন দেখছি যে এই অর্ডারের এগেইনস্টে $এত রিফান্ড হয়ে গেছে। অটো কেন হয়েছে? কাস্টমারকে মেসেজ করলে দেখা যাচ্ছে কোনো ফিডব্যাক দিচ্ছে না। তো এরকম কিছু চ্যালেঞ্জ আছে। এটা নতুন যেহেতু একটা ফিচার, এটা নতুন একটা ফিচার যদিও তারা এনেবল করছে, হয়তোবা খুব শীঘ্রই এটার আপডেট আসবে, এটা মানে সলিউশন আসবে। এটা নিয়ে আমরাও কথা বলছি, আমি পার্সোনালি আমাজনের সাথে 2 বার কথা বলছি এগুলো নিয়ে। সো দেখা যাক হয়তোবা এটা সলিউশন হবে, কারণ সবাই এটা নিয়ে কথা বলতেছে। ঠিক আছে, কারণ এটা আসলে আমাদের জন্য তো একটা বড় চ্যালেঞ্জ, এটা যে একটা কাস্টমার প্রোডাক্ট নিল, সে একবার সে বলে দিল যে আমি প্রোডাক্ট পাই নাই, আমাকে রিফান্ড করো। জাস্ট এই কথাটুকুই অ্যামাজন তাকে রিফান্ড করে দিচ্ছে। আমাদের জন্য আসলে এটা কোনো আপডেট আসবে ইনশাআল্লাহ, এটা নতুন কোনো আপডেট আসবে এবং এটার হয়তোবা আমাদের পক্ষে যাবে এমন কোন একটা আপডেট আসতে পারে খুব শীঘ্রই। ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। ইনশাআল্লাহ সেই দোয়াই করে যেন এটাই হয়। আর সবথেকে বড় প্রবলেম যেটা ফেস করছি আজকে অলরেডি আপনার সাথে আমি শেয়ার করছি, যে কাস্টমার আশা করি সমাধান হয়ে যাবে বা ইন্টেনশনালি যে বুঝে হোক না বুঝে হোক সেই কেসটা করছে, যেটা আমাদের হাতে আসলে নাই। হয়তো ইন্টারনালি তার সাথে আমার অনেক মেসেজিং এর মাধ্যমে বিষয়টা সলভ করতে হতে পারে। তো ওভারঅল এই আর চ্যালেঞ্জ গুলো যেগুলো আছে এটা তো বললামই, চ্যালেঞ্জ থাকবে, বিজনেস মানেই চ্যালেঞ্জ। সেটা আমি বাংলাদেশে বসে আমি পার্সোনাল বিজনেস করলে এখানেও চ্যালেঞ্জ আছে। আমি এর আগেও অনেকগুলো বিজনেস করেছি, আপনার সাথে হয়তো একটু শেয়ারও করছি। আমার লিফট, সাবস্টেশন, জেনারেটর, ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর যেগুলো, এগুলোর একটা কোম্পানি ছিল যেটা আমার পার্টনারশিপ বিজনেস ছিল, এটা আমার এক ফ্রেন্ডের সাথে আমি এটা কিছুদিন করেছি। তো যাই হোক, এটাও আমি ক্লোজ করছি ফ্রেন্ডের সাথে। আমার রিলেশন ব্রেক আপ হয়ে যাবে, এটা রিলেশন ব্রেক হবে, এই রিলেশন এখনো রিলেশন আছে, বাট ওই বিজনেসটা করতে গেলে হয়তো আমাদের কিছু আর্নিং ছোটবেলার যে ফ্রেন্ডশিপ এটা হয়তো থাকতো না এতদিন, যার জন্য বিজনেসটা আমি ক্লোজ করেছি এই সময়। এছাড়াও আমার পার্সোনাল কিছু বিজনেস ছিল, ইলেকট্রিক প্রোডাক্ট সেল করতাম, আমরা একটা খুব বড়
একটা দোকান ছিল, যেখানেও আমার হিউজ একটা অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট ছিল, নিয়ার অ্যাবাউট প্রায় 20 লাখ। সেটা ক্লোজ করে আসছি, সেখানেও প্রায় আমি একটা বিরাট বিগ অ্যামাউন্ট আমি লস করে আসছি। সব মিলায় প্রায় 8 থেকে 10 লাখ টাকা আমি ওখানে লস করে আসছি। তো আমারও আলহামদুলিল্লাহ সব মিলাই এখন ভালো আছে সাইদ ভাই। আল্লাহ আসলে যেটা করে ভালোর জন্য। আলহামদুলিল্লাহ, এটাই আলহামদুলিল্লাহ। যাক, অনেক কথা বললাম, অনেক আলোচনা করলাম, অনেক সময় পার করলাম। তো লাস্ট হচ্ছে একটা কোশ্চেন, যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? জাস্ট নতুনদের উদ্দেশ্যে, যে বিজনেসে তাদেরকে আসা ঠিক হবে না আসা ঠিক হবে না, বা এই ব্যাপারে আপনি কি বলতে চান নতুনদের উদ্দেশ্যে? যে যারা এই বিজনেসটা করতে চায় অবশ্যই তাদেরকে বিবেচনা করতে হবে তাদের ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এবং এই বিজনেসটা করার জন্য তাদের মানসিকতা আছে কিনা, তারা এই বিজনেসকে প্যাশন হিসেবে নিতে পারবে কিনা, এই বিজনেসে ইফোর্ট দিতে পারবে কিনা। আর সর্বোপরি অবশ্যই টেকনিক্যাল নলেজ, যেটা ল্যাপটপ চালানোর যে পারদর্শিতা, এটা থাকতে হবে। কারণ এখানে এই বিজনেস আসলে ইজি বাট হার্ড। কারণ এখানে হলে স্মুথলি ল্যাপটপ অপারেট করার ক্যাপাবিলিটি থাকতে হবে। পাশাপাশি আর একটা জিনিস, আই থিঙ্ক ইংলিশ স্কিলটা থাকতে হবে। যদি ইংলিশের নলেজ যদি মোটামুটি না থাকে, বিজনেসটা করা টাফ হয়ে যাবে। কারণ এখানে বায়ারদের সাথে কমিউনিকেশনের ব্যাপার আছে, মানে কাস্টমার হ্যান্ডেল করতে হবে, এক কথায় কাস্টমার হ্যান্ডেল করা লাগবে। তো কাস্টমারের ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সো এখানে তাকে অবশ্যই মিনিমাম ইংলিশের যে নলেজ এটা থাকতে হবে, কমিউনিকেশন নলেজটা থাকতে হবে। পাশাপাশি আমরা যে প্ল্যাটফর্ম থেকে আমরা প্রোডাক্ট হান্ট করব, তো তাদের সাথেও আমাদের সেভারাল টাইম হচ্ছে যোগাযোগ করতে হয়, কথা বলতে হয়। প্রোডাক্ট ক্যান্সেল হলো, কেন হলো, আমি এটা কখন পাবো, বিভিন্ন ইস্যুতে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে। সো ইংলিশ স্কিলটা আমি মনে করি এখানে ইম্পর্টেন্ট। তো সবকিছু বিবেচনা করে দেন এই বিজনেসটা করা উচিত। আদারওয়াইজ আই থিঙ্ক এখানে আসলে গেইন করাটা একটু টাফ হয়ে যাবে। তার ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি কেমন, সো এটাও একটা ইম্পর্টেন্ট। কারণ বিজনেস স্টার্ট করলে হবে না, এখানে ইনভেস্টমেন্ট ক্যাপাসিটিও থাকতে হবে। প্রতি মাসে সে এত তার টার্গেট আছে, সেল জেনারেট করতে পারবে, সেল তো অটো জেনারেট হবে, বাট তার ডেলিভার্ড ক্যাপাসিটি কতটুকু সেটাও থাকতে হবে। তো এরকম যে বিষয়গুলো আছে এগুলো বিবেচনা করে আসলে এখানে প্রবলেম নাই। প্রোডাক্ট সেল করা, প্রোডাক্ট হ্যান্ড করা, প্রোডাক্ট শিপ করা, ডেলিভারি করা, এগুলো খুব আহামরি কঠিন কিছু না। আমার এই 2 মাসের এক্সপেরিয়েন্স থেকে আমার মনে হয়েছে। তবে যে চ্যালেঞ্জ গুলো আছে এগুলো মেনে নিয়ে করতে পারলে এটা সো মাচ বেটার ফ্রম আদার্স বিজনেস। রাইট। মানে এক কথায় এখানে কয়েকটা জিনিস মেনটেন করতে হবে। এক হচ্ছে আমার কম্পিউটারের মাধ্যমে যেহেতু আমার বিজনেসটা, বা ল্যাপটপের মাধ্যমে যেহেতু আমার বিজনেসটা ওয়ার্ল্ডওয়াইডাইজেশনের মাধ্যমে, সো এই যে অপারেটিং সিস্টেম গুলো, এই অপারেট করার বিষয়টা আমাকে নলেজ গ্যাদার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমার পুরো বিজনেসের সিস্টেমেটিক্যালি যে বিষয়গুলো আছে, বিজনেসের নলেজ, এটা 100% আমার গ্যাদার করতে হবে। থার্ড হচ্ছে এটা তো আপনার কাছ থেকে নিতে পারবে, যেহেতু কোর্স করবে, বিজনেস নলেজটা আপনার কাছ থেকে নিতে পারবে এটা, বাট তার নিজের ক্যাপাসিটি যেটা সেটা আগে থাকতে হবে। আপনার কাছ থেকে তো আপনার বিজনেসের পলিসি গুলো নিবে, সে কিভাবে বিজনেস মানে রান করবে সেইগুলো আপনি প্রোভাইড করতেছেন, একদম প্র্যাকটিক্যালি করতেছেন, হেল্প করতেছেন, সাপোর্ট করতেছেন, সব করতেছেন, বাট তার নিজের যে ক্যাপাসিটি এটা থাকতে হবে, যেটা আপনার কাছ থেকে সম্ভব না। কারণ আপনি কিন্তু ল্যাপটপ অপারেট করা আপনি শেখাইতে পারবেন না, ইংলিশের ফ্লুয়েন্সি কিন্তু আপনি তার ভিতরে দিতে পারবেন না, ইনভেস্টমেন্ট আপনি কিন্তু তাকে দিতে পারবেন না। সো আপনার বাইরে যেগুলো আছে এগুলো তাকে আগে ইনশিওর করতে হবে, দেন আপনার কাছ থেকে যেটা দরকার সেটা আপনার কাছ থেকে নেবে। আই থিঙ্ক এটাই আমি আর বোঝাইতে চাইছি। যাক, অনেক কথা বললাম। সো ওভারঅল লাস্ট ফিনিশিং যদি কথা বলি, আমার কাছ থেকে যে সাপোর্ট পেয়েছেন বা আমার কাছ থেকে যে লার্নিং টাইমটা পেয়েছেন, এটা থেকে আপনি হ্যাপি না আনহ্যাপি? এখন সত্য কথা কি ভাই, সবাই এখনো ক্লাস কিছু বাকি আছে, এখনো শেষ হয় নাই, আরো কিছু বাকি আছে। তো তারপরে এখন পর্যন্ত যেগুলো কমপ্লিট হয়েছে,
যদি বলতে হয় যে বলে সবাই যে ধন্যবাদ দিয়ে ছোট করবেন, আসলে ধন্যবাদ দেওয়ার মতন জায়গা নাই আপনার, ঠিক আছে? আপনি আসলে অন্য জায়গায় আছেন। তো এর থেকে বেশি কিছু যদি দেওয়া যায় বা দিতে পারতাম, হয়তো হ্যাপি থাকতাম। আমি পার্সোনালি আপনাকে অনেক বেশি আপনার প্রতি কৃতজ্ঞ এই জন্য যে আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আমার রিকোয়েস্টটা রাখছেন। সেই রিকোয়েস্টটা রাখার কারণে কিন্তু আজকে 2 মাসে আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি। আদারওয়াইজ মনে হয় না পসিবল হতো। কারণ আমি যদি ওই ব্যাচে নতুন স্টার্ট করে আমি বিজনেস শুরু করতাম, ইটস নট পসিবল। কারণ এত শর্ট টাইমের মধ্যে আমি এত কিছু ক্যাশ করতেও পারতাম না, এটা আমার কন্টিনিউ করা পসিবল হতো না। বাট আমার আগের যে ভিডিও কন্টেন্ট গুলো দেখেছি, ওখান থেকে আমার একটা স্বচ্ছ ধারণা হয়েছে। বাট আমি যখন প্র্যাকটিক্যালে গেছি, তখন কোনো প্রবলেম অ্যারাইজ হলে, আমি যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয়েছে, সময়ে অসময়ে আপনাকে আমি ফোন দিয়েছি, হোয়াটসঅ্যাপে মেসেজ করছি, আমি আসলে আপনার কাছ থেকে রেসপন্স পেয়েছি। হয়তো ইনস্ট্যান্ট পাই নাই, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, ম্যাক্সিমাম হয়তো 2-3 ঘন্টার মধ্যে আপনি আমাকে ফিডব্যাক দিয়েছেন যে ভাই আপনি মেসেজ করছিলেন, আমি বিজি ছিলাম। আমি সত্যি কথা বলতে অনেক ভালো সাপোর্ট আপনার কাছ থেকে পেয়েছি, পাচ্ছি, এবং আশা করি ভবিষ্যতেও পাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। এই সবকিছু মিলাই ইনশাল্লাহ খুব ভালো আছি, ভালো চলতেছে। আপনার সাপোর্টে ভালো কিছু করতে আচ্ছা, পারছি, এজন্য আরেকটা আপনাকে আরেকটা রিভিউ নিব, সেটা হলো আমি চিন্তা ভাবনা করতেছি যে আপনাদের যে ট্রেনিং সিরিজটা লাইভ ক্লাস নিয়েছি, তো আমি যদি ট্রেনিং সিরিজটাকে এইভাবে একটু ভিন্নভাবে সাজাই তাহলে কেমন হয়? যেমনটা আপনি বলতে চাচ্ছেন যে এই লাইভ ক্লাসের সাথে যদি কন্টিনিউ করতেন তাহলে এত তাড়াতাড়ি হয়তো বা এই জায়গায় পৌঁছাতে পারতেন না। তা আমি যদি এটাকে অন্যভাবে একটু সাজানোর চেষ্টা করি, যে এরকম পুরো ট্রেনিং সিরিজটাকে আমি রেকর্ডেড করে ফেললাম, আমি পুরো রেকর্ডিংটা যে জয়েন করলো একটা ব্যাচ ব্যাচ আকারেই করলাম, তো ওদেরকে আমি ভিডিও কন্টেন্ট পড়াটাই দিয়ে দিলাম, দেন ওরা ওগুলো দেখে ফেলতে পারবে। এবং এমনও হইতে পারে যে আমি প্রতি সপ্তাহে একটা করে মডিউল দিয়ে দিলাম, ওই মডিউলের উপরে আমি একটা করে লাইভ ক্লাস নিলাম, প্রবলেম সলভিং ক্লাস। এটা আপনার কেমন মনে হয়, বা এটা থেকে কি আরো ভালো হবে, না এখন বর্তমানে যেভাবে করাচ্ছে এটা ভালো হবে বলে মনে হয়? জাস্ট এটা আপনার নিজের ওপিনিয়ন। আমার ওপিনিয়ন যদি বলি সাইদ ভাই, আমি যেহেতু এই অ্যাডভান্টেজটা আমি নিয়েছি আপনার কাছ থেকে, এবং আপনি জানেন যে আমি লাইভ ক্লাসে খুব কম রেসপন্স করি। টোটাল আমি জানি না কয়টা ক্লাস হয়েছে, আমি কিন্তু সেকেন্ড টাইম আমাদের ভিডিওগুলো এখন একটাও দেখি নাই। আমি ওই ব্যাচের যে ভিডিও দেখছি ওইটাই, এবং লাইভ ক্লাস আপনার সাথে ফুল টাইম আমি অ্যাটেন্ড করি, ফার্স্ট টাইম থেকে একদম লাস্ট পর্যন্ত। বাট বিভিন্ন কোশ্চেন অনেকেই করে, হয়তো আমার ভিতরে কিছু কোশ্চেন থাকে, আমার করার আগে অন্যরা করে, তো ওখান থেকে ক্লিয়ার হয়ে যায়। সো আমার মনে হয়নি কখনো কোশ্চেন করি এগুলা, কারণ আমি আগের ভিডিও থেকে যা শিখছি এবং প্র্যাকটিক্যালে করতে গিয়ে আমি অলমোস্ট এগুলো সম্পর্কে বেশ ভালো জানছি। একটা বিষয় কি, একটা জিনিস নিয়ে খুব বেশি ঘাটাঘাটি না করলে শেখা যায় না। আমি আমার ড্যাশবোর্ড নিয়ে এত বেশি ঘাটাঘাটি করি যে নিজে থেকে অনেক কিছু প্রবলেম অ্যারাইজ হয়, নিজেই সলভ করি। তো এটার জন্য আমার কারোর কাছে ওইভাবে যাওয়া লাগে না। যখন ক্রিটিক্যাল হয় সেক্ষেত্রে আপনার বা আদার্স এর সাপোর্ট নিই, ম্যাক্সিমাম আপনার কাছ থেকে সাপোর্ট নিই, আদার্স আর ওইভাবে কারোর কাছ থেকে নেওয়া হয় না। তো আপনি যদি ভিডিও কন্টেন্ট শেয়ার করেন এবং তারা যদি চায় যে মনোযোগ দিয়ে দেখবে এবং প্রবলেমগুলো নোট করবে এবং দেখবে, প্রবলেমগুলো পরে আপনার সাথে শেয়ার করবে লাইভ ক্লাসে, এটা খারাপ হবে না। এটা আই থিঙ্ক খুব, তো আর কি, অ্যাকাউন্ট ওপেন করলে খুব দ্রুত সেলসে যেতে পারবে। আর আমি সেটাই আশা লাইভ করি। ক্লাসের মাধ্যমে যায়, লাইভ ক্লাসের মাধ্যমে যদি যেতে চাই কেউ, সেক্ষেত্রে টাইম লাগবে, একটু টাইম মাস্ট বি টাইম, একটু টাইম। বিকজ আপনার যেহেতু 20টা 22টা বা 25টা টিউটোরিয়াল দিবেন, টোটাল ক্লাস নেবেন, তো সপ্তাহে যেহেতু 2টা, তাই অবশ্যই ওয়েট করতে হবে। যেমন আমি 1 সপ্তাহ ক্লাস করে আমার সেলস আমি শুরু করছি, 1 সপ্তাহ বা 10 দিন ক্লাস করার পরে আমি শুরু করছি। বাট যারা লাইভ ক্লাস করে এটা করবে, মনে হয় না 2 মাসের আগে সাহস পাবে। এটা 2 মাস 1.5 মাস মিনিমাম লাগবে, মিনিমাম 1.5 মাস। আপনার কথা অনুযায়ী মডিউল 7 এবং 8 এ যাওয়ার পরে সেল জেনারেট শুরু করবে সবাই। বাট মডিউল 7 না, আমার ক্লাসের যখন আপনি ইন্ট্রোডাকশন পার্টে ছিলেন, তারপরে সপ্তাহ থেকে আমি মানে সেলস শুরু করছি। যাই হোক, ওটা তো জাস্ট আগের কন্টেন্ট গুলো পাওয়ার কারণে আপনি সেই ফ্যাসিলিটিটা পেয়েছেন, বা এক্সেপশনাল ছিল আমার জন্য এটা। যাক, অনেক কথা বললাম, অনেক সময় অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, অনেক সময় নিলাম আপনার, তো অসংখ্য ধন্যবাদ।
তো আর লাস্ট কোনো কথা যদি বলতে চান তাহলে বলতে পারেন, আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। লাস্ট কথা, অনেক কথাই হলো, আপনাকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি সাইদ ভাই, কারণ আপনার কাছ থেকে আমি হয়তো অনেক সাপোর্ট পেয়েছি, পাচ্ছি, ভবিষ্যতেও পাবো ইনশাল্লাহ। এবং যারা, আমি বলবো যারা নতুন করে এই বিজনেসে আসতে চাই, আমি মনে করব তোর হিসেবে আপনি অবশ্যই বেস্ট। আমি আমার অন্য কারোর সাথে ওইভাবে পরিচয় নাই, বাট আপনার কথা যদি আমি বলতে চাই, আপনার গুণগান বা ওইভাবে আমি কিছু শেয়ার না করলেও আমি এতটুকু বলতে পারবো যে আপনি প্র্যাকটিক্যালে এবং লাইভের মাধ্যমে যতটুকু শেখান, সবাইকে শেখানোর চেষ্টা, মনে হয় না কেউ এটা দিবে। এটা যদি আমার ক্ষেত্রে বলে, আমি নিজেও হয়তো মানে এত উজাড় করে দিতে পারতাম না বা দিতাম না হয়তো। যেমন আপনি প্রত্যেকটা ক্লাসে কিন্তু দেখান, আপনার ড্যাশবোর্ড শেয়ার করেন এবং বলেন ভাই আমি যেটা করতেছি আপনাদেরকে আমি সেটাই দিলাম, বাট এটা মনে হয় না অন্য কোনো মেন্টর এটা করবে। আমার লাইফে আমি পাই নাই, আমার লাইফে আমি পাই নাই। নিজের ড্যাশবোর্ড ওপেন করে দিয়ে বলবে যে এই যে ভাই আপনাদেরকেও এটা দিলাম, আপনারা এটা যদি করতে পারেন আপনারা সাকসেস। এটা আমার মনে হয় কেউ কখনো করবে না, যেটা আপনার কাছ থেকে আমি পেয়েছি বা আমরা পাচ্ছি। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আসবে তারা যদি করতে চাই, আপনার কাছ থেকে কোর্স করতে চাই, ডেফিনেটলি তারা অনেক বেনিফিটেড হবে, অনেক বেনিফিটেড হবে, যেটা অন্যের কাছ থেকে পাওয়া সম্ভব না। ওকে, সো ওকে, সবার জন্য এই ভিডিওটা কষ্ট করে দেখার অনুরোধ রইল, এই আর কি। তো আশা করি অনেক ইনফরমেশন পাবে। আপনি আপনার যে স্ট্রাগলটা বা প্রথম থেকে এই পর্যন্ত যে জার্নিটা করছেন সেটার একটা ওভারঅল একটা প্ল্যান এখানে বলা হয়েছে বা আলোচনা করা হয়েছে। সো যে দেখবে, হয়তোবা অনেকেই করে কি প্রথমে একটু দেখে লাস্টের দিকে টেনে এসে দেখে, তো লাস্টে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে লাস্টে যদি এসে এইটুকু দেখে থাকেন বা আমাদের কথাগুলো শুনে থাকেন, তাহলে আমি বলবো যে প্রথম থেকে আবার লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে আশা করি যে অন্তত অনেক বেনিফিটেড হবেন। ঠিক আছে, তো ঠিক আছে হুমায়ুন কবির ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো দেখা হবে ওই দিন শর্ট টাইমের ভিতরে আপনার সঙ্গে। সো চলে আসেন ঢাকায়, ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ ভাই দেখা হবে ওই দিন। ওকে ওকে, সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।